ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নরসিংদী সদর কলেজ নরসিংদী এর MA শেষ বর্ষের শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি করোনাকালীন সময় তোমরা সুস্থ আছো, ভালো আছো। মোহাম্মদ নজিবুল্লাহ সাকিব, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ নরসিংদী সরকারি কলেজ নরসিংদী। মাস্টার শেষ বর্ষে যে কোর্সটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস। ইতিপূর্বে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে দুটি ক্লাস নিয়েছি। আজকে ক্লাসটি যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার শ্রেণীর প্রতিক্রিয়া। আমি বলেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আমাদের 4টি ক্লাসের প্রয়োজন হবে, 2টি ক্লাস নিয়েছি আর আজকে দ্বিতীয় ক্লাস। চেষ্টা করবো আগামী শুক্রবারে পরবর্তী ক্লাসটি নিতে। আমরা সবাই জানি যে চিরস্থায়ী বন্দোবস্ত দেশে একটা সুবিধাভোগী শ্রেণী সৃষ্টি করেছিল। প্রাক ব্রিটিশ যুগে জমিদার জমির মালিক ছিল না, এরা ছিল সরকারের বংশানুক্রমিক রাজস্ব সংগ্রাহক মাত্র। জমির মালিক ছিল সরকার, রায়ত শ্রেণী ছিল সরাসরি সরকারের অধীনে। জমিদার সরকারের হয়ে রায়তের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করেছে মাত্র। রীতিমতো বা রীতি অনুসারে যে রাজস্ব নির্ধারণ ছিল সেটা শোধ করলে জমিদারের কোনো ক্ষমতা ছিল না রায়তকে জমি থেকে উচ্ছেদ করে। এখন রায়ত হচ্ছে অধীনস্থ প্রজা, শুধু তাই নয়, সরকারকে দিয়ে জমিদারের রাজস্ব দর্শনা বন্দোবস্তের সময় যে হারে ধার্য করা হয় তা চিরকালের জন্য পরিবর্তিত থাকবে বলে ঘোষণা করা হয়। কিন্তু জমিদারকে দিয়ে রায়তের খাজনার বেলা অনুরূপ কোনো সুবিধা দেয়া হয়নি। পূর্বে জমি হস্তান্তরের জন্য জমিদারকে সরকারের অনুমতি নিতে হতো। চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদার সরকারের অনুমতি ছাড়াই জমি বিক্রয় করে, দান করে, বন্ধক দেয় এবং যে কোনো ভাবে ব্যবহার করার অধিকার পায়। অতএব এই বন্দোবস্তকে জমিদাররা স্বাগত জানিয়েছিল বলে ধারণা করা মোটেই অযৌক্তিক নয়। কিন্তু প্রকৃত ঘটনা কি? সত্যি কি জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তে আনন্দিত হয়েছিল, না প্রথম প্রথম জমিদাররা এই বন্দোবস্তের প্রচন্ড বিরোধিতা করে? এই বিষয়টি নিয়ে আজকে আমাদের ক্লাস। যে ধারাসমূহ প্রতিক্রিয়া জন্ম দেয় জমিদারদের মধ্যে, সেই ধারাসমূহ নিয়ে একটু কথা বলতেছি। 1. ভবিষ্যতে কোনো জমিদার খরা, বন্যা, মহামারী বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে রাজস্ব লাঘব করা, মওকুফ করার দাবি করতে পারবে না। এটা ধারা 6, উপধারা 7, রেজুলেশন 1। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে, এখন থেকে কোনো জমিদার তার প্রজার জমি বা অন্য কোনো সম্পত্তি যেমন লাঙ্গল, গরু বা কৃষি যন্ত্র ক্রয় করতে পারবে না, এবং ক্রয় করলে করতে পারবে, তবে তারা দেওয়ানি আদালতে মোকদ্দমা বা মামলা করতে পারবে। ধারা 3, 4 ও 5, রেজুলেশন 7। তৃতীয়ত যে জিনিসটা পাচ্ছি, ভূস্বামীদের কঠোরভাবে হুঁশিয়ার করা হচ্ছে তারা যেন প্রজাদের বন্দী না করে, দৈহিক নির্যাতন না করে। যদি এই আদেশ কোনো জমিদার বা তালুকদার অমান্য করে, তবে নির্যাতিত ব্যক্তির অধিকার থাকবে তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে অভিযোগ করার, এবং তদন্তের পরে যদি জমিদার দোষী সাব্যস্ত হয় তবে মামলার খরচ সমত তাকে উপযুক্ত সাজা ভোগ করতে হবে। ধারা 28, রেজুলেশন নম্বর 17। 4. ন্যায্য খাজনার উপর অন্য কোনো আবওয়াব বা মাহাতুত বা অন্য কোনো ধরনের কর রায়তের কাছ থেকে আদায় করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এই ধরনের শোষণ প্রমাণিত হলে ভূস্বামীকে আদায়কৃত বেইমানি অর্থে 3 গুণ জরিমানা দিতে হবে। ধারা 55, রেজুলেশন নম্বর 8। 5. বর্তমানে রায়তের খাজনার উপরে অনেক রকম হয়রানিমূলক আবওয়াব দিতে বাধ্য হয়। এই প্রথা বন্ধ করার জন্য জমিদারকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন প্রজাদের পাট্টা দান করে। সেই পাট্টায় পরিষ্কারভাবে উল্লেখ থাকবে খাজনার পরিমাণ কত। ধারা 57, উপধারা 1, রেজুলেশন নম্বর 1793। 6. জমিদারদের অধীনস্থ অনেক তালুকদার আছে যারা কোনো কালে জমিদারদের মতো স্বাধীন ছিল, কিন্তু কালক্রমে জমিদাররা তাদেরকে গ্রাস করে। যেসব তালুকদারকে এখন আলাদা করে দেওয়া হবে এবং তাদের সঙ্গেও আলাদাভাবে জমিদারদের ন্যায় চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। এটা রেজুলেশন নাম্বার, এটা ধারা 5, রেজুলেশন নাম্বার 8।
এই যে ধারাগুলা নিয়ে 6টি ধারা নিয়ে আমরা কথা বলেছি, এই ধারণাগুলা মূলত আমরা দেখতে পাই যে এই ধারাগুলোর আলোকে, এই ধারাগুলোর জন্যই আমরা দেখতে পাচ্ছি যে জমিদার শ্রেণীর মধ্যে একটা প্রতিক্রিয়া জন্ম দেয়। তারপরেও আমরা আরো কিছু কারণ অ্যানালাইসিস করার চেষ্টা করব যে জমিদাররা কি কারণে এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জন্য কোনো অবিমিশ্র আশীর্বাদ ছিল না, বরং এর ফলে তাদের ধ্বংসের বেশ কিছু কারণ ছিল বলে তারা মনে করে। জমির মালিকানা ও চিরস্থায়ী সরকারি রাজস্ব, এই দুটি সুবিধা যে দেওয়া হয়েছে, এবং এর মধ্যে এমন কোনো আকর্ষণীয় বিষয় জমিদাররা পায় নাই যেগুলো তারা খুব খুশি হতে পারে। যদিও মুঘল আমলে জমির মালিক ছিল সরকার, কিন্তু সরকার সেই মালিকানার অধিকার জমিদারদের মাধ্যমে প্রয়োগ করেছে। বিদ্রোহ না করলে বা সবসময় রাজস্ব বাকি না রাখলে মুঘল সম্রাট কখনোই জমিদারকে উচ্ছেদ করত না। সে তার এলাকার একচ্ছত্র আধিপত্য বিস্তার করত, শাসন করত। অতএব চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে যে মালিকানা দেয়, তাদের জমিদারদের আকর্ষণ নতুন কিছু দেখতে পায় নাই। সুতরাং এতে তারা উৎফুল্ল হয় নাই, আনন্দিত হয়নি, এবং দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার নানা কারণ তারা খুঁজে পায়। চিরস্থায়ী বন্দোবস্তের কারণে যে কয়েকটা সমস্যা তাদের মধ্যে তারা মনে করে, তার মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বিতীয় একটা সুবিধা আমরা দেখতে পাই যে চিরস্থায়ী সরকারি জমা। চিরস্থায়ী সরকারি জমা, তার মানে জমির উপর যদি তারা কৃষকরা যদি অধিক বিনিয়োগ করে, অধিক প্রফিট হয়, অধিক রাজস্ব আদায় হয়, তাহলে সেটা তো জমিদারের থাকার কথা, কিন্তু তাতেও জমিদারের উৎপন্ন হয় নাই। তারা এই যে ঘোষণা, এই ঘোষণাকে তারা বিশ্বাসও করতে পারে নাই। অতীতে কোম্পানি সরকার রাজস্ব শাসনের ব্যাপারে আরো অনেক প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। এখন থেকে রাজস্ব আর কখনো বৃদ্ধি করা হবে না, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েও তারা প্রতিশ্রুতি রাখে নাই। এই জন্য এই যে চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে যে ঘোষণাটা এসেছে, এটাকেও জমিদাররা মনে করতেছে নতুন ফাঁদ। এমনকি চিরস্থায়ী বন্দোবস্তের 1 দশক পরেও জমিদারেরা এই ব্যবস্থার উপর কোন ধরনের আস্থা রাখতে পারে নাই, এবং জমিদারেরা মনে করে যে তাদের কোনো সুবিধা দেওয়া দূরে থাকুক, তাদের অনেক যে প্রাচীন সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধাগুলো তারা দেখা যাচ্ছে যে অন্যায়ভাবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগে রাজস্ব মওকুফ না করার যে রীতি, এবং নিলামে জমি বিক্রি করে রাজস্ব আদায় করা সরকারি ঘোষণাকে জমিদাররা তাদের উপর যেটা মারাত্মক হুমকি হিসাবে মনে করে। ফলে দেখা যাচ্ছে যে তাদের যে প্রতিক্রিয়ার যে কয়েকটা কারণ, এই প্রতিক্রিয়ার কয়েকটা কারণকে আমরা সামগ্রিকভাবে 3টা ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে যে জমির মালিকানা এবং চিরস্থায়ী রাজস্ব, এই বিষয়টাকে তারা ভালোভাবে দেখে নাই, এবং চিরস্থায়ী জমাটাকে তারা বিশ্বাস করতে পারে নাই, এবং রাজস্ব মওকুফ না করার যে বিষয়টা, এটাকে তারা মনে করছে নিরাপত্তার হুমকি, অর্থাৎ জমিদারি না রাখা, জমিদারি হারিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসতেছে। ফলে তাদের দাবি কি ছিল, অর্থাৎ জমিদারদের দাবি কি ছিল? তারা মনে করে ধ্বংসের হাত থেকে তারা রক্ষা করার জন্য যে রাজস্ব চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্তের তারা আমূল পরিবর্তনের দাবি জানায়, এবং তাদের যে 5টা দাবি আমরা দেখতে পাই, একটার মধ্যে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারি জমা মওকুফ করা, 2 হচ্ছে যে অসম রাজস্ব হ্রাস করা, তালুক জমিদারি আওতায় আনা, মানে তালুকদারদেরকে আলাদা করে জমিদারি না দেওয়া, এই পাট্টা আইন প্রথাটা রদ করা, অর্থাৎ জমিদারকে তারা প্রজাদেরকে তারা বা রায়তদেরকে তারা কোনো পাট্টা দিবে না। আর 5 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে প্রজাদের উপর শক্তি প্রয়োগ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া। অর্থাৎ আগে আমরা যে জিনিসটা দেখতে পাই, সেটা হচ্ছে যদি প্রজারা যদি খাজনা না দিত, তাদেরকে নির্যাতন করা হতো। এই বর্তমান ব্যবস্থায় ধরনের নির্যাতন ব্যবস্থা নাই, এবং প্রজারা বরং মামলা করার আইন চালু হয়। সেজন্য তারা প্রজাদের উপর এই শক্তি প্রয়োগ করে রাজস্ব আদায়ের তারা ক্ষমতাটা তারা আবার ফিরিয়ে পেতেছে। এখন যে একটা বিষয় নিয়ে সামনে আসতেছে, তাদের দাবির এই সকল বিষয়গুলোকে একটু আলাদাভাবে আমরা একটু আলোচনা করার চেষ্টা আমরা করি। একটা হচ্ছে রাজস্ব হ্রাস মওকুফ যে প্রশ্ন, এই প্রশ্নটা কেন এবং এটার কি সুরাহা হয়েছে, সেই বিষয়গুলো। সরকার বিশ্বাস করে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের হাতে প্রচুর মুনাফা আসবে। এতে তারা উদ্বৃত্ত বছরের আয় দিয়ে খারাপ বছরের ঘাটতি পূরণ করতে পারবে, অর্থাৎ জমিদারদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ সরকার জমিদারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায়, সরকার কোনোভাবেই
জমিদারদের বাড়তি আয়ে ভাগ বসাবে না এবং জমিদারগণও যেন চিরস্থায়ীকৃত সরকারি রাজস্ব লাঘব করার কোনো ধরনের চেষ্টা না করে, কোনো ধরনের প্রয়াস না পায়। জমিদারদের বক্তব্য ছিল এই যে রাজস্ব স্থির করার মানে রাতারাতি জমিদারদের ভান্ডার অর্থে ভরপুর হয়ে যাওয়া নয়। প্রকৃতির উপর নির্ভরশীল কৃষি প্রধান দেশে ধরাবাঁধা নিয়ম চলে না। চট্টগ্রামের জমিদাররা যৌথভাবে একটা যৌথ স্মারকলিপি দেয় এবং এই স্মারকলিপিতে তারা জানায় তাদের পক্ষে নিয়মিত রাজস্ব দেওয়া সম্ভব নয়। তারা জানায় যে সেখানকার কৃষি অনিশ্চিত, পাহাড় থেকে হাতির আক্রমণ, সমুদ্র থেকে ঘন ঘন দূরোচ্ছ্বাস ফলে এখানকার কৃষি চিরকাল অনিশ্চয়তার কূলে ছিল। ফলে এই ধরাবাঁধার নিয়ম জমিদারদের পক্ষে মানা কষ্টসাধ্য এবং ফসল যদি না হয় তাহলে রাজস্ব কোথা থেকে আসবে। সরকার যদি জমিদারদের ভালো চান তবে প্রয়োজন সাপেক্ষে বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের শরণাপন্ন হলে বা প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যদি ফসল এরকম উৎপাদন না হয় তখন রাজস্ব হ্রাস বা মওকুফের ব্যবস্থা যেন করেন, যেমন করেছেন এর আগে আমরা মুসলমান সরকার, যেটা আমরা সুলতানি আমলে মোগল আমলে যে জিনিসটা দেখতে পাই সেই জিনিসটাই। আর যদি সেটা না করে তাহলে জমিদারদের পক্ষে কিছুই করার থাকবে না। এবং তারা এটাও বলে জীবিত সরকার মৃত জমিদারদের যা ইচ্ছা তাই করতে পারে। এটা চট্টগ্রাম যে জমিদার যারা যৌথভাবে যে বিবৃতি দেয় তারা এই বিবৃতির মধ্যে তারা এই কথাগুলো বলে। এবং 24 পরগনার জমিদাররাও আমরা দেখতে পাই জমিদাররা যৌথভাবে বিবৃতি দেয় বা ঘোষণা দেয় বা স্মারকলিপি দেয়। তারা যে জিনিসটা বলতে চেষ্টা করেন তারা হচ্ছে রাজস্ব মওকুফ ব্যবস্থা না করলে তারা দর্শনা বন্দোবস্ত গ্রহণ করবে না। তাদের যুক্তি ছিল এই যে 24 পরগনা দামোদর নদীর ডাক। 24 পরগনা হচ্ছে দামোদর নদীর ডাক। দামোদরের বন্যায় ফসল নষ্ট না হলে ভালো ফলন হয়, কিন্তু বন্যা হলে আবার সব ধ্বংস হয়ে যায়। যে বছর বন্যা না হবে সে বছর প্রচুর ফলন যেমন হয়, তেমন ভাবে যে বছর বন্যা হবে, দামোদর নদীর বন্যা হবে, সে বছর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দামোদর যেহেতু এটা নিশ্চিতভাবে এরকম ব্যবহার করে না বা নিশ্চিতভাবে দামোদর নদীকে যেমন ব্যবহার করা যাবে না, তেমন নিশ্চিতভাবে তারা সরকারি রাজস্ব তাদের পক্ষে দেওয়াটা তাদের পক্ষে অসম্ভব একটা ব্যাপার। অনেক চাপ দেওয়ার পরও 24 পরগনার জমিদাররা বন্দোবস্ত গ্রহণে মানে দর্শনা বন্দোবস্ত গ্রহণে রাজি করানো যায় নাই। তখন সরকার বাধ্য হয়ে ঘোষণা করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সরকার তাদের অবস্থা দেখবে এবং প্রয়োজন হলে রাজস্ব মওকুফ করবে। এটা শুধু আমরা 24 পরগনার জমিদারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সকলদের ক্ষেত্রে আমরা পাই নাই। চিরস্থায়ী বন্দোবস্তর শাসনতন্ত্রের সংশোধনী সংযোজিত হয়নি বটে, তবে সরকার ঘোষণার মাধ্যমে নীতিগতভাবে জমিদারদের রাজস্ব মওকুফের দাবি মেনে নেয়। জমিদারদের দ্বিতীয় যে প্রধান দাবি ছিল সেটা ছিল সুষম রাজস্ব নির্ধারণ, অর্থাৎ কোন জমির জন্য বা কোন এলাকার জন্য কি পরিমাণ যে চিরস্থায়ী যে রাজস্ব করতে সেটা নির্ধারণ করা। উন্নত 3 ফসলি, 2 ফসলি, 1 ফসলি সকল জমির ক্ষেত্রে যদি একই হারে একইভাবে যদি রাজস্ব নির্ধারণ করেন তাহলে তাদের পক্ষে রাজস্ব প্রদান করা কষ্টসাধ্য বিষয়। এটা তাদের দ্বিতীয় প্রধান দাবি ছিল। দর্শনা রাজস্ব বন্টন। আমরা একটু আগেও যে জিনিসটা আমরা বলেছি সেটা হচ্ছে রাজস্বের অসম বন্টন ছাড়াও, অসম বন্টনের বিষয়টা তো আমরা বলেছি যে বিভিন্ন অঞ্চলের জন্য কিরকম রাজস্ব হবে তা স্থিরীকরণ বা নির্ধারণ এটা একটা জটিল বিষয় ছিল এবং এটা তারা মনে করে যে তা সঠিকভাবে হয় নাই। এই অসম বন্টন ছাড়াও আরেকটা বিষয় বলা হচ্ছে, তারা জমিদাররা বলতেছে সেটা হচ্ছে সামগ্রিকভাবে উচ্চ রাজস্ব ধার্য করা হয়েছে। এটা তার একটা সমস্যা হিসেবে চিহ্নিত করতেছে এবং তারা বলতেছে যে 1789-90 সনে সারা বাংলায় রাজস্ব ছিল 25 কোটি 9 লক্ষ টাকা এবং এর ভেতরে ছিল 10 লক্ষ টাকার সায়ের বা বাণিজ্য কর। জমিদারেরা ভূমি রাজস্ব ছাড়া আগে সায়ের রাজস্ব সংগ্রহ করত। দর্শনা বন্দোবস্তে মোট রাজস্বের পরিমাণ ছিল 25 কোটি 8 লক্ষ। অর্থাৎ সায়ের বিলুপ্তির আগে জমিদাররা সরকারকে যে রাজস্ব দিয়েছে তা বিলুপ্তির পরও তাদেরকে একই পরিমাণ রাজস্ব দিতে হচ্ছে। আমি আবারও বলতেছি, 10 লক্ষ টাকার সায়ের বাণিজ্য কর অন্তর্ভুক্ত হওয়ার পর তাদের মোট রাজস্বের পরিমাণ ছিল 25 কোটি 9 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার সায়ের বা বাণিজ্য কর বন্ধ করে দেওয়ার পর তাদের মাত্র 1 লক্ষ টাকা রাজস্ব কমানো হয়, অর্থাৎ 25 কোটি 8 লক্ষ টাকা তাদের নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা যদি
ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে পূর্বের চেয়ে মূলত তাদের কাছে আর 9 লক্ষ টাকা, পূর্বের চেয়ে তাদের আর 9 লক্ষ অতিরিক্ত তাদের রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টাকে তারা বলতেছে যে তারা বলতেছে যে এটা হলো উচ্চ রাজস্ব ধার্য করা হয়েছে, এবং সেই জন্যই বলা হচ্ছে আগের যে রীতি বা আগের যে ধারা তারা দিত, সেই ধারার চেয়ে তারা অধিক, অর্থাৎ অধিক তারা আরো রাজস্ব নির্ধারণ করা হয়েছে। ইংরেজ কর্তৃক দেওয়ানি শাসন লাভের পর থেকেই দেশের অর্থনীতিটা আমরা ক্রমেই ভেঙে পড়ছিল। কোম্পানি অফিসার এবং তাদের বনিয়াদের হাতে পুঞ্জীভূত হচ্ছিল দেশের সমস্ত সম্পদ, এবং এটা তারা এই সম্পদ তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছিল, সেটাও আমরা জানি। দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য, কৃষি সবই যে কারণে আস্তে আস্তে ভগ্নর বা পতনের দিকে চলে যাচ্ছিল, এবং এই পতনের প্রক্রিয়া আরো দ্রুত হয়, বা এই পতনের প্রক্রিয়ার একটা অংশ হিসাবেও আমরা বলতে পারি 1769 থেকে 70 এই সময়কালে দুর্ভিক্ষ। এবং এই দুর্ভিক্ষে আমরা দেখতে পাই যে এত এত লোক হয় যে চিরস্থায়ী বন্দোবস্তের সময় 1/3 জমি ছিল জঙ্গলাকীর্ণ। চাষির অভাবে জমি জঙ্গলাকীর্ণ হয়ে জীবজন্তুর আশ্রয়ে পরিণত হয়। শুধু তাই না, আমরা যে পঞ্চশালার যে বন্দোবস্ত, যেটা 1772 থেকে 1777, এই বন্দোবস্তের ফলে আমরা দেখতে পাই দেশের সম্পদ নির্মমভাবে লুণ্ঠিত হয়েছে ইজারাদার, তহসিলদার, আমিলদার, সেজাওয়াল এদের মাধ্যমে। অসহায় জমিদারদের সমাজ, অসহায় জমিদার সমাজ ঋণগ্রস্ত হয়ে ভিক্ষুকের পর্যায়ে এসে দাঁড়ায়। অর্থাৎ অসহায় জমিদার সমাজটা তখন আরো আস্তে আস্তে মানে যেহেতু তাদের আদর্শ আদায় যেহেতু কম হচ্ছে, রাজস্ব আদায় যেহেতু হচ্ছিল না, সেজন্য তারা আরো মানে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত হয়ে দাঁড়ায়। এবং অভাবগ্রস্ত হতে হতে যখন 1789 সালে বা 90 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্তের প্রক্রিয়া চলছে বা দর্শনা বন্দোবস্তের প্রক্রিয়া চলছে, তখন দেখা যাচ্ছে যে তাদের অর্থনীতি এমন করুণ ছিল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, এমনকি খাজনার সঙ্গে একটু বিলম্ব হলেও জমিদারদের ক্ষমতা ছিল না সরকারি রাজস্ব শোধ করার। এর মধ্যে আবার ছিল অসম রাজস্ব বন্টনের সমস্যা, সেটা বারবার বলছি। কোনো কোনো ক্ষেত্রে রাজস্ব বেশ হালকা ছিল, আবার কোনো কোনো ক্ষেত্রে তা এত ভারী ছিল যে জমিদাররা পালিয়ে বাঁচার চেষ্টা করেছে। এই অসম রাজস্ব বন্টনের প্রতিবাদে আমরা অনেক জমিদার দর্শনা বন্দোবস্ত গ্রহণে অস্বীকৃতি জানায়। ঢাকা জেলার প্রায় 1/3 জমিদার দর্শনা বন্দোবস্ত আবদ্ধ হতে সরাসরি অস্বীকার করে। এতে এত সংখ্যক জমিদার একযোগে দর্শনা বন্দোবস্ত বয়কট করা রীতিমতো সরকারের বিরুদ্ধে একটা প্রকাশ্য বিদ্রোহ করার সামিল। এবং এই যে তারা সরাসরি বয়কট করেছে বা বিদ্রোহ করেছে, তার আরেকটা কারণ হিসেবে আমরা দেখি 1788 থেকে 89 সনের বিদ্রোহ। এবং এই দুর্ভিক্ষ 1788 থেকে 89 সনের দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ ছিল এই দুর্ভিক্ষটা কেবল পূর্ববঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষের মৃত্যু হয়, এবং লোকের অভাবে কৃষি জমি ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়। অর্থাৎ কৃষিকাজ করবে, চাষাবাদ করবে সেরকম লোকও ছিল না। কতিপয় পরগনায় প্রায় 3/4 লোক মারা যায় বা অন্যত্র চলে যায়। তাদের জমি বন শুকর বা বাঘের আবাস ভূমিতে রূপান্তরিত হয়। কিন্তু দর্শনা বন্দোবস্তের জমি নির্ধারণের সময় এসব ক্ষয়ক্ষতির প্রতি কোন ধরনের দৃষ্টিপাত করা হয় নাই। ফলে এই যে প্রস্তাবিত শর্তে বন্দোবস্ত গ্রহণে অনিচ্ছুক জমিদারদের শায়েস্তা করার জন্য তাদের জমি খাস, তাদের যে খাস এবং সরকারি ব্যবস্থাপনায় আনা হয়, কিন্তু জমিদাররা প্রজাদের আহ্বান করে সরকারি তহসিলদারদেরকে খাজনা না দেবার জন্য। সরকারি তহসিলদার মফস্বলে খাজনা আদায় করতে গেলে জমিদারের প্রয়োজনায় রায়তেরা তাদের হয়রানি করে, এমনকি তহসিলদারকে আটকে রেখে মারধর পর্যন্ত করে। এই যে ঢাকার যে প্রবণতা, এই ঢাকার প্রবণতা আমরা কুমিল্লার জমিদারদের মধ্যে আমরা দেখতে পাই। তারাও অনুরূপভাবে প্রতিরোধ প্রদান করে। বহু জমিদার তাদের দাবি দেওয়া গৃহীত না হওয়া পর্যন্ত দর্শনা বন্দোবস্ত গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানায়। তাদের রায়তদের প্রভাবিত করা হয় যেন তারা কোনো সরকারি তহসিলদারের কাছে যেন খাজনা না দেয়, যেটা ঢাকার জমিদাররা করেছে। রংপুরের জমিদাররা সম্মিলিতভাবে সরকারকে জানিয়ে দেয় সরকার যদি রাজস্ব না কমায় তাহলে তারা দর্শনা বন্দোবস্ত গ্রহণ করবে না। বর্ধমানের মহারাজা তেজচন্দ্র, আবার বলছি, বর্ধমানের মহারাজা তেজচন্দ্র
দর্শনা বন্দোবস্ত গ্রহণে অসম্মতি জানায়। কেননা তার জমিদারিতে যে রাজস্ব ধার্য করা হয় তা ছিল প্রকৃত সম্পদের চেয়ে অনেক অনেক বেশি। বোর্ড চাপ সৃষ্টি করে তাকে বন্দোবস্ত গ্রহণে বাধ্য করে। চাপের মুখে জমিদারেরা বন্দোবস্ত গ্রহণে বাধ্য হয়েছে বটে, কিন্তু তাদের অনেকেই রাজস্ব দিতে ব্যর্থ হয়ে অন্তরীণবদ্ধ বা কারাগারে নিক্ষিপ্ত হয়। ফলে বিপুল সরকারি রাজস্ব পর্যায়ক্রমে বাকি পড়ে যায় এবং সরকারের ধারণা হয় যে এই দর্শনা বন্দোবস্ত মূলত ব্যর্থ করার জন্য ইচ্ছাকৃতভাবেই জমিদারেরা রাজস্ব বাকি ফেলছে, এবং এটা যেন না করা হয় সেজন্য আইন করা হয় সরকারি রাজস্ব বাকি পড়লে নিলামে জমি বিক্রি করে রাজস্ব আদায় করা হবে। অর্থাৎ তারা যে মনে করতেছে যে জমিদাররা যে ষড়যন্ত্রে লিপ্ত, এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য তারা আবার একটা আইন করে দেয়। এই আইনে যদি রাজস্ব বাকি পড়ে তখন সেটা কি করবে, ইচ্ছাকৃতভাবে তাহলে জমিটা আবার নিলামে বিক্রি করবে, জমি নিলামে বিক্রি করে সে রাজস্ব আদায় করা হবে। আরো সিদ্ধান্ত নেওয়া হয় রাজস্ব বাকি পড়লে তা আদায় না করা পর্যন্ত এর উপর শতকরা 12 টাকা হারে সুদ আদায় করা হবে। কিন্তু এত সত্ত্বেও, এত কিছুর পরেও প্রতি বছর বিপুল পরিমাণে সরকারের রাজস্ব অনাদায়ে থাকে। নিলামি জমি বিক্রি করে এসব বকেয়া রাজস্ব আদায় করার প্রচেষ্টা তখন আমরা দেখতে পাই। এই যে সরকারের যে অর্থাৎ একদিকে যেরকম জমিদারেরা তাদের সমস্যাগুলা করতেছে, প্রতিরোধ করতেছে, রাজস্ব দিচ্ছে না, রাজস্ব আদায় করতে পারতেছে না, জমিদার রায়তের উপর চাপ সৃষ্টি করছে না, এগুলাকে যতই রাজনৈতিক বলা হয় না কেন, এগুলাকে যতই ষড়যন্ত্রমূলক বলা হয় না কেন, সরকারের পক্ষ থেকে কিন্তু সরকারের নীতি ছিল দৃঢ়। সরকার জমিদারের চাপের মুখে কোনো প্রকার নতি স্বীকার করবে না। রাজস্ব বাকি পড়ার সঙ্গে সঙ্গে নিলামে জমি বিক্রি করে বকেয়া রাজস্ব আদায় করার চেষ্টা তারা করেছে। অর্থাৎ জমিদারকে জমিদারি থেকে উচ্ছেদ করেছে। সরকারের কঠোর নীতি মোকাবেলার জন্য জমিদাররা নানা পন্থা অবলম্বন করে। যেসব জমিদার নাবালক, পাগল বা স্ত্রীলোক ছিল তাদের জমিদারি কোর্ট অফ ওয়ার্ড পরিচালনা করত, এবং যতদিন জমিদারি কোর্ট অফ ওয়ার্ডে থাকতো ততদিন ওইসব জমিদারের জন্য সূর্যাস্ত আইন প্রযোজ্য ছিল না। কিন্তু বাকিদের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তবে যাই হোক, জমিদাররা নানাভাবে জমিদারে তাদের ভূসম্পত্তি রক্ষা করার জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করেন, কিন্তু এই পন্থা সরকারের কঠোর নীতি মুখে এবং সরকারের কঠোর নীতির কারণে এই সকল জিনিস তারা ফলপ্রসূ করতে পারে নাই। আরেকটা সমস্যা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তালুক বিচ্ছিন্নকরণ, জমিদারদের প্রতিক্রিয়ার একটা কারণ। আমরা মুঘল যুগে জমিদারদের ন্যায় তালুকদারও ছিল রাজস্ব সংগ্রহকারী এবং বংশানুক্রমিক সরকারি এজেন্ট হিসেবে তারা কাজগুলো করত। তবে জমিদারদের সাথে তার পার্থক্য ছিল এই, তাদের ভূকর্তৃক বা ভূস্বামী কর্তৃক যে তারা ছিল মানে ভূকর্তৃত্ব বা তারা যে অঞ্চলের অধিকর্তা ছিল বা রাজস্ব আদায় করতো সেটা ছিল আকারে ছোট, এবং তাদের সেই যে কারণে তাদের সামাজিক মর্যাদাও জমিদারদের চাইতে একটু কম ছিল। কিন্তু অন্য সব ব্যাপারে জমিদার এবং তালুকদার প্রায় কাছাকাছি বা একই শ্রেণীভুক্ত আমরা বলতে পারি। দর্শনা বন্দের সময় মোটামুটি দুই রকমের তালুকের অস্তিত্ব ছিল বলে আমরা জানতে পারি। একটা ছিল হুজুরি তালুক, একটা ছিল মফস্বল তালুক। যেসব তালুক সরাসরি হুজুর বলতে এখানে সরকারকে বোঝানো হচ্ছে, সরাসরি হুজুর বা সরকারকে রাজস্ব দিত তাদেরকে বলা হতো হুজুরি তালুক। অর্থাৎ যারা সরাসরি সরকারকে দিত তারা হচ্ছে হুজুরি তালুক। যে সমস্ত তালুক মফস্বলী তালুক, যে সমস্ত তালুক ছিল এরা ছিল জমিদারের অধীনস্থ। তারা তাদের যে রাজস্ব সেটা সরকারকে দিত না, তারা জমিদারকে দিত। সেটাকে বলা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি যে জমিদার মফস্বল তালুক। এবং মফস্বল তালুকের আরেক নামও ছিল, সেটাকে বলা হচ্ছে মাজকুরি তালুক। তারা সরকারকে রাজস্ব দিত জমিদারদের মাধ্যমে। জমিদাররা তাদের রাজস্ব বাড়াতে পারত না। দর্শনা বন্দোবস্তের সময় হুজুরি তালুকদারের জমিদার হিসেবে গণ্য করে সরাসরি তাদের সঙ্গে বন্দোবস্ত করার একটা চিন্তা ভাবনা করে বা বন্দোবস্ত করা হয়। কিন্তু সমস্যা দ্বারাই যে মফস্বল বা মাজকুরি তালুক নিয়ে অনেক আলোচনার পর সরকার সিদ্ধান্ত করে মফস্বল তালুক ও হুজুরি তালুকের মতো স্বাধীন হওয়ার যোগ্য। অর্থাৎ হুজুরি তালুক যেরকম আলাদা করে বন্দোবস্ত করা হবে, একইভাবে মফস্বল যে তালুক সেই তালুকগুলোকেও আলাদা করে বন্দোবস্ত করা হবে। লর্ড কর্নওয়ালিস যে জিনিসটা মনে করেন, এসব মফস্বল তালুক জমিদারদের যে খাজনা দেয়
তা জমিদারের খাজনা নয়, তা সরকারের রাজস্ব। সুতরাং সরকার সরাসরি তাদের সাথে রাজস্ব সংগ্রহ করতে পারে, জমিদারদের মাধ্যমে ভায়া হয়ে রাজস্ব সংগ্রহ করার তাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু সরকারের প্রয়োজন নেই, এবং এই যে সরকারের যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জমিদার সমাজ এটাকে দারুণভাবে, জমিদার সমাজের সেটা দারুণভাবে অসন্তুষ্টি সৃষ্টি হয়। এই নীতির ফলে বিশেষ করে বড় বড় জমিদারগুলো ক্ষতিগ্রস্ত হয়, কেননা বড় বড় জমিদারিতে অসংখ্য তালুক ছিল এবং এই তালুকের সংখ্যা অনেক বেশিও ছিল। বড় জমিদাররা যে কারণে এদের প্রচন্ড প্রতিবাদ জানায়, কারণ যদি এই ধরনের ব্যবস্থা হয় তাহলে তাদের জমিদারি আরো সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, অর্থাৎ তারা অনেক তালুক হারাবে। মূলত তাদের তো অনেকগুলো তালুকের সমন্বয় তাদের জমিদারি ছিল, অনেক ছোট ছোট অনেক তালুকদার সমন্বয়। এবং প্রতিটি এই ছোট ছোট তালুকদারকে যদি বা তালুককে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে তাদের পক্ষে টিকে থাকা বা তাদের পক্ষে বড় জমিদারি তাদের পক্ষে মেনটেন করা সম্ভব হবে না, এবং তারা এই বিষয়টাকে তাদের আত্মসম্মান হানি করে তারা অনেকটা মনে করে থাকে। ফলে এই কারণে বড় জমিদারেরা এই নীতির প্রচন্ড প্রতিবাদ জানায়। আমরা ময়মনসিংহ জেলার জমিদারেরা সবাই সংঘবদ্ধ হয়ে আমরা দেখতে পাই যে কালেক্টরের সাথে দেখা করেন, এবং দেখা করে তারা ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেন। তারা বলে যে তাদের পূর্বপুরুষগণ নানা কারণে তালুক সৃষ্টি করেছেন, এসব তালুক চিরকালই তাদের অধীনে এবং তাদের আজ্ঞাবহ। সুতরাং এগুলোকে মুক্ত করা বা এগুলোকে আলাদা করে বন্দোবস্ত করার মানে হচ্ছে অন্যায়ভাবে জমিদারদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য ভূমি, এই ভূমি থেকে বঞ্চিত করা, এবং এই জিনিসটা তারা কোনোভাবেই সায় দিতে পারে না, মেনে নিতে পারে না। এই বিষয়টা তারা ময়মনসিংহ কালেক্টরদের এই বিষয়টাকে অবহিত করেন। ময়মনসিংহ জেলার কালেক্টর বোর্ডকে জানায় জেলার সকল জমিদার হইচই করছে, তারা এই নীতি অমান্য করার হুমকি দিচ্ছে, এই বিষয়টা অবহিত করে। একইভাবে আমরা দেখি যে রাজশাহীর জমিদার রাজা রামকৃষ্ণ কাউন্সিলের কাছে আবেদন করেন এই আদেশ প্রত্যাহার করার জন্য। তিনি বলেন এই নীতি কার্যকর হলে তার প্রায় 1/4 জমি হাতছাড়া হয়ে যাবে, এবং ফলে তীব্র প্রতিক্রিয়া, একই সাথে আমরা বলতে পারি যেমন ময়মনসিংহ, তারপর রাজশাহীর যে তীব্র প্রতিক্রিয়া, এইরকম করে তার চেয়ে বেশি তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই ঢাকার জমিদারির ক্ষেত্রে। ঢাকার এবং তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ঢাকার জমিদার মহলে সৃষ্টি হয়, এবং এর কারণটা ছিল এইরকম যে ঢাকার জমিদারগুলোর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এই জমিদারগুলোর বেশিরভাগই ছিল তালুকি জমি। আবার বলছি, এই জমিদারগুলোর বেশিরভাগই ছিল তালুকি জমি। যদি আমরা এটা বলবো কি পরিমাণ তালুকি জমি, সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলবো 4/3 ছিল তালুকি জমি। তাহলে অর্থাৎ জমিদারির বড় অংশটাই হচ্ছে তালুকি। সেখানে তালুক বিচ্ছিন্ন করা মানেই হচ্ছে সরাসরি ঢাকার জমিদারকে বিচ্ছিন্ন করে দাও। 4/3 অংশ যদি চলে যায়, 3 অংশ চলে যায়, তাহলে তাদের পক্ষে এরা অন্যদের ক্ষেত্রে যেরকম ছিল 4/1 বা 3/1, কিন্তু ঢাকার জমিদারদের ক্ষেত্রে দেখা যায় 4/3 অংশই তালুকি জমি। সেখানে তালুক বিচ্ছিন্ন করার মানে হচ্ছে ঢাকার জমিদারি বিচ্ছিন্ন করা। ঢাকার জমিদাররা তার সরকারের কাছে বিনীত আর্জি জানায় যে এমনভাবে যে তালুক গুলি বিচ্ছিন্ন করা হবে, তার জন্য আমাদের পূর্বপুরুষেরা জানতো, তবে এই তালুকই সৃষ্টি করতো না। আবারও বলছি, তাদের আর্জি জানায় যে তারা যদি তালুকগুলোকে যদি আজকের এই পরিস্থিতিতে, আজকের এই দিনে তালুকগুলোকে বিচ্ছিন্ন করা হতো, তাহলে এই জমিদারের মধ্যে তালুক সৃষ্টি করা হতো। তারা বলতেছেন যে বড় বড় জমিদার যারা, তারা তালুক সৃষ্টি করেছেন রাজস্ব আদায়কে সহজতর করার জন্য। এই রাজস্ব আদায়কে সহজতর করার জন্য তারা বলছেন। আজকে যদি এই সহজ করার জন্য, যদি রাজস্ব আদায়কে সহজ করার জন্য যদি প্রক্রিয়াটা করেন, এবং এটাকে যদি সরকার যদি মনে করেন যে না, তারা তাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবে, তাহলে তো এদের জন্য তাদের পূর্বপুরুষেরা এই ধরনের তালুকদার সৃষ্টি করার প্রয়োজন ছিল না। এই তালুকদার তো সৃষ্টি করেছেই রাজস্ব সংগ্রহ করাকে সহজ করার জন্য। কিন্তু এখন যদি সরকার যদি এটাকে দুর্বলতা মনে করে, তারা যদি তালুক আলাদা করে, তাহলে এই ঢাকার জমিদাররা বলছেন যে তারা এটাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং জমিদারদের প্রতিবাদ, কিন্তু জমিদারদের এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের বক্তব্য সরকার কর্ণপাত করেন নাই। সরকার একটা নীতি ছিল যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে বিরাট বিরাট যে জমিদারিগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে, এবং ভেঙে ফেললে জমিদারদের যেটা শক্তি খর্ব হবে। সরকারের রাজস্ব তো একই হবে, জমিদারি কত বড় ছোট তার সাথে তো সরকার রাজস্ব আদায়ের কোনো বিষয় নেই। সুতরাং কিন্তু ভেঙে ফেললে যে জিনিসটা হবে সেটা হচ্ছিল রাজস্ব, যে রাজনৈতিক যে বিষয়গুলো এখানে নিহিত থাকবে, অর্থাৎ রাজনৈতিক বিষয় বা এখানে সরকারের রাজনীতিটা
আরো সচেতন হবে বা প্রভাবশালী জমিদারদের মধ্যে প্রভাব বিস্তার করার যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে আমরা কম দেখবো। তবে যাই হোক, এই উদ্দেশ্য সাধনের জন্য এই জমিদারকে রাজনৈতিক এবং উদ্দেশ্য যেটা কারণে ভেঙে ফেলার এই উদ্দেশ্য নিয়ে সরকার যেসব ব্যবস্থা গ্রহণ করেন তাদের মধ্যে একটা ছিল তালুক বিচ্ছিন্ন করা, এবং এবং এটা এটা জনগণ বা জমিদারদের পক্ষ থেকে বিরোধিতা করেও এর আসলে কোনো সুফল জমিদাররা আনতে পারেননি। আরেকটা বিষয় ছিল পাট্টা দান। 1793 সনের অষ্টম রেগুলেশনে জমিদারকে নির্দেশ দেওয়া হয় তারা যেন রায়তদের পাট্টা বা চুক্তিপত্র দান করে। ওই পাট্টায় পরিষ্কার উল্লেখ থাকতে হবে রায়তের দেয়া খাজনার পরিমাণ। ওই পাট্টায় উল্লেখিত খাজনার অধিক অন্য কোনো ফ্যাস, অন্য কোনো সেস বা আবওয়াব বা কর বা খাজনা বা ট্যাক্স যাই বলি না কেন জমিদাররা আদায় করতে পারবে না। সরকার এই আইন কার্যকর করতে চেষ্টা করলে জমিদার সমাজ বা জমিদাররা সেটাতে বাধা প্রদান করে, কারণ এই আইন ছিল তাদের স্বার্থ পরিপন্থী। পূর্বে রায়ত নিশ্চিতভাবে জানতোই না তাকে কত খাজনা দিতে হবে। জমির আসল জমা তার জানা ছিল। আসল জমা মানে হচ্ছে যেটা মুর্শিদ কুলি খানের সময় যে নির্ধারিত জমা, সেটা যেটা জমিদাররা পরিবর্তন করতো না। কিন্তু এই জমার উপর রায়তদেরকে অসংখ্য আবওয়াব বা চাঁদা দিতে হতো, এবং এই চাঁদার মোট পরিমাণ আসল জমার চাইতে কখনো কখনো অনেক বেশি ছিল। আসল জমার পরিমাণ জানা থাকলেও আবওয়াবের পরিমাণ তাদের অজানা থাকতো। ফলে রায়ত যখন কাছারিতে খাজনা দিতে আসতো তখন সে জমিদারি গুমস্তার কাছে ছিল অসহায়। গুমস্তার যে টাকা ধার্য করতো তা দিত, তা রায়ত দিতে বাধ্য ছিল। রায়ত যা পারত তা দিত, আর বাকি অংশটা বছরের পরের বছর দেওয়া ওয়াদা করত। অর্থাৎ মোট যে খাজনা, এই খাজনার সাথে আরো অনেক পরিমাণ আবওয়াব হতো, এবং এই যে আবওয়াবটা দেখা যাচ্ছে যে হিসাব ক্যালকুলেশন বা চাঁদার হিসাব ক্যালকুলেশন বা গুমস্তারা করতো। ফলে যিনি রাজস্ব দিতেন তিনি আগের থেকে জানতেন না যে তার আসলে কত পরিমাণ আবওয়াব আসতেছে, তার কি পরিমাণ রাজস্ব সরকারকে দিতে হতো। ফলে দেখা যাচ্ছে তিনি যে পরিমাণ অর্থ নিয়ে আসতেন সে পরিমাণ অর্থ দিতেন, বাকিটা পরবর্তী বছর দেওয়ার একটা ওয়াদা করে তারা যেতেন। ফলে দেখা যাচ্ছে যে প্রতি বছরই এই চক্রটা চলতেই থাকতো। অর্থাৎ রায়ত জমিদারির কাছারিতে চিরকালের জন্য বা চিরদিনের জন্য চিরঋণের আবদ্ধ হয়ে থাকতো। এই করুণ অবস্থা নিরসনের জন্য সরকার আবওয়াব প্রথাটা নিষিদ্ধ করে এবং পাট্টাদানের ব্যবস্থা করে, যেন জমিদাররা এই ব্যবস্থাটাকে চালু না রাখতে পারে। অর্থাৎ পাট্টা দিলে জমিদার নিশ্চিতভাবে জানবে, পাট্টা দিলে রায়তরা প্রজা জানবে যে তাকে কি পরিমাণ রাজস্ব দিতে হচ্ছে, এবং প্রতি বছর তিনি সেই পরিমাণ রাজস্ব সরকারকে দিয়ে দিবে। জমিদাররা এই ব্যবস্থাকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বলে মনে করে, এবং এরা এই আইন বাতিলের জন্য তারা জানায়। জমিদারদের যে যুক্তি ছিল, এই যুক্তি তারা যুক্তি প্রদর্শন করতেছিল। এই যুক্তির বিষয়টা ছিল যে পাট্টাদানে তারা কোনোদিন অভ্যস্ত নয়। তাছাড়া পাট্টাদান করতে গেলে যে লেখালেখি করতে হয়, ফাইলপত্র রাখা হয়, তা কে করবে? লিখতে পারে এমন লোক কয়জন আছে বেশি? রংপুরের জমিদাররা সম্মিলিত একটা স্মারকলিপি দেয়, এবং এই স্মারকলিপিতে জানায় যে এই জেলার রাজস্ব সংগ্রহের ব্যাপারে কোনো পরিবর্তন আনার চেষ্টা করলে প্রজারা ভয়ে ভয়ে দেশ ছেড়ে চলে যাবে, জমি অনাবাদি থাকবে, রাজস্ব আদায় করা যাবে না। নদিয়ার যে রাজা ঈশ্বরচন্দ্র তিনি কালেক্টরকে জানান যে তার জমিতে পাট্টা চালু করা যাবে না, প্রজারা তা নিতে চায় না। প্রকৃতপক্ষে প্রজাদেরকে বোঝানো হয়েছে যে পাট্টা তাদের জন্য ক্ষতিকর, এতে জমিতে তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। পাট্টা যখন করা হবে, এই পাট্টার সর্বোচ্চ মেয়াদ থাকবে 10 বছর। তাহলে পাট্টা যদি না নেওয়া হয় তাহলে প্রজা হবে স্থায়ী প্রজা, আর পাট্টা যদি সে দেয় তাহলে সে হবে 10 বছর মেয়াদী প্রজা। এবং পুরুষানুক্রমে তারা যে জমিতে বাস করতেছে সেটার মধ্যে একটা মেয়াদ প্রতিষ্ঠিত হবে, এবং 10 বছর পরে তারা দেখা যাচ্ছে যে ওই প্রজা বা তারা যে অংশে বসবাস করতেছে সেটা তাদের নাও থাকতে পারে। এইভাবে তাদেরকে বোঝানো হয়ে থাকে। পাট্টাটা প্রজাদের জন্য কতটা অনুকূলে ছিল সেই বিষয়টা প্রজাদের সামনে উপস্থাপন না করে তার নেগেটিভ ভাবে তাদের সামনে উপস্থাপন করা হয়। এমনইভাবে প্রত্যেক জেলার কালেক্টর রিপোর্ট দেওয়া হয় যে তাদের জেলায় পাট্টা প্রচলন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া প্রভাবশালী যারা রায়ত ছিল তাদের জন্য পাট্টা প্রথা ছিল বেশ আপত্তিকর, কারণ হচ্ছে তারা সবাই যে পরিমাণ খাজনা দিত ভোগ করতো
এর চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ জমি। তাহলে তারা যদি এখন পাট্টাতে চলে আসে তাহলে তার প্রতিটি জমিতে তাদেরকে খাজনা দিতে হতো। ফলে জমি ফলে যারা রায়ত যারা আছে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দেয় যে তারা হয়তো সরকারও তাদের কাছ থেকে বেশি পরিমাণ অর্থ নিয়ে নেবে, এরকম একটা ভ্রান্তি বা শঙ্কা তাদের মধ্যে দেখা দেয়। তো যাই হোক, চিরস্থায়ী বন্দোবস্তের সময় বাংলার প্রায় আমরা দেখতে পাই যে প্রায় 2/3 জমি চাষ করতো পাইকাস্ত বা অন্যান্য জাতীয় অধীনস্থ রায়ত যারা, জমিদারদের সঙ্গে যাদের কোনো সরাসরি সম্পর্ক ছিল না। সুতরাং তাদেরকে যখন পাট্টা দেওয়ার প্রশ্ন ওঠে না, পাট্টা, কেননা তারা ছিল শ্রমিক চাষী। হ্যাঁ, আর যারা প্রকৃত রায়ত তারাও পাট্টা নিতে পারে না, কেননা তাদের জমি চাষ করে পাইকাস্ত রায়তেরা, তারা কোনো চুক্তিতে আবদ্ধ হতে নারাজ। অতএব দেখা যাচ্ছে যে পাট্টা প্রথা জমিদার বা রায়ত কেউই পছন্দ করে নাই। জমিদাররা যেমন পছন্দ করে নাই, রায়তেরা পছন্দ করে নাই। জমিদারদের তো পছন্দ না করার কিছু প্রেক্ষাপট ছিল, কিছু বিষয় ছিল। রায়তের মানে যখন বিরোধিতা করে তখন আরো বেশ কিছু জিনিস বের হয়ে আসলো, যেমন বেশগুলো হচ্ছে যেমন 2/3 জমি পাইকাস্ত এই জাতীয় যে রায়ত যারা তারা চাষ করতো, এই রায়তের সাথে জমিদারের সম্পর্ক নাই। হ্যাঁ, তারা এই সকল জমিতে তারা কি দিচ্ছে না, কর দিচ্ছে না বা রাজস্ব দিচ্ছে না। আবার তারা দেখা যায় সাময়িক চাষি, কোথাও কখনো চাষ করতেছে আবার চলে আসতেছে। হ্যাঁ, ফলে তারা কোন কৃষির ভিত্তিতে তারা পাট্টা দিবে, কিসের ভিত্তিতে তারা পাট্টা নেবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যারা প্রকৃত রায়ত যারা আছে তারাও বলতেছে যে তারা জমি তারা নিজেরা চাষ করতেছে না, পাইকাস্ত রায়ত যারা আছে তারা চাষ করতেছে। ফলে তারাও দেখা যাচ্ছে যে এইটা নিতে রাজি না। অর্থাৎ জমিদার এবং রায়ত দুই পক্ষই দেখা যাচ্ছে যে এই বিষয়টাতে তারা পাট্টা প্রচলনের প্রয়াস থেকে তারা বিরত থাকার প্রতিরোধে তারা নেমে পড়ে এবং সরকারের কাছে তারা তাদের দাবিগুলো জানায়। যদিও আইন বই পাট্টা রেগুলেশন বাতিল করা হয়নি এবং তা প্রয়োগের সরকার কখনো চেষ্টাও করে নাই। অর্থাৎ এই জিনিসটা যেরকম সরকার তাদের যে রেগুলেশনের মধ্যে যেমন পাট্টাদের বিষয়টা বলে, সেটা বাস্তবে তার প্রয়োগ না হলেও এটার জন্য সরকার আর কখনো চাপাচাপি করে নাই। কারণ সরকারের মূল উদ্দেশ্য এটাও ছিল না, সরকারের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রাজস্ব আদায় করা। পাট্টা দেওয়া হবে মূলত রায়তদের সুবিধার জন্য, কিন্তু রায়তরা যখন গ্রহণ করতে চায় না বা জমিদাররা যখন জিনিসটাকে পজিটিভলি উপস্থাপন করে নাই, সেজন্য আর এটা নিয়ে আর সরকার এটা নিয়ে আর ব্যতিব্যস্ত ছিল না। জমিদারদের হয়তো ক্ষমতা পূর্ণতার, জমিদারদের কি ক্ষমতা ছিল, সেই ক্ষমতাগুলা তারা ফেরত পেতে চাচ্ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সময় আমরা দেখি যে ডজন খানেক পরিবার বাংলার প্রায় অর্ধেক জমি নিয়ন্ত্রণ করত। তারা হচ্ছে বর্ধমানের মহারাজা, রাজশাহীর মহারাজা, দিনাজপুরের মহারাজা, নদিয়ার মহারাজা, বীরভূমের মহারাজা, বিষ্ণুপুরের মহারাজা, চন্দ্রদ্বীপের রাজা, বরদাখত গঙ্গামণ্ডলের রাজা, রাজনগরের জমিদার ইত্যাদি ইত্যাদি। এদের জমিদারি এত বিস্তীর্ণ ও বিচ্ছিন্নভাবে অবস্থিত ছিল যে এরা ব্যবস্থাপনার সুবিধার্থে অঞ্চল ভিত্তিক যে ইজারাদার নিয়োগ করত। এই আঞ্চলিক ইজারাদাররাও আবার পরগনা ভিত্তিক ইজারা দিত। পরগনার ইজারাদাররা আবার ক্ষুদ্র মহল ভিত্তিক ইজারা দিত। অর্থাৎ রায়তের কাছ থেকে খাজনা আদায়ের জন্য এমন বহু স্তর আমরা দেখতে পাই। ফলে এত স্তর থাকার কারণে আমরা দেখতে পাই জমিদার এবং রায়ত প্রজার মধ্যে সরাসরি যোগাযোগ আর দেখা যায় না। প্রজারা যাকে রাজস্ব দিত তার সামাজিক প্রভাব এমন ছিল না যে তিনি প্রজাকে খাজনা দিতে বাধ্য করতে পারেন। স্বভাবতই প্রজা এবং আঞ্চলিক ইজারাদারদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় বা দ্বন্দ্ব দেখা যেত। নতুন শাসনতন্ত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো প্রজাদের অধিকার দেওয়া হয়েছে তাদের প্রতি অন্যায় অবিচার হলে মামলা করার। ফলে বড় জমিদারদের আওতাধীন যে জেলাসমূহ আছে সেই জেলাসমূহে রাজস্ব মামলা মোকদ্দমা মানে এত বেড়ে যায় যে বিচার ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় ছিল যে সেটা হচ্ছে একটা যখন মামলায় চলে যায় তখন এই মামলা বা এই বিচার শেষ না হওয়া পর্যন্ত জমিদার রায়তের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারতো না, অর্থাৎ এই রায়তের রাজস্বটা অনাদায়ী থাকতো। ফলে জমিদার সরকারকে রাজস্ব দিতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার জন্য দায়টা কিন্তু জমিদারের উপর এসে পড়ে, অর্থাৎ জমিদারের জমি নিলামি হয়ে যায়। অর্থাৎ জমিদারকে বছরের যে সময় তাকে রাজস্ব দেওয়ার সময় ধার্য করা হচ্ছে তাকে সেই সময় রাজস্ব দিতেই হবে। আবার রায়ত যদি রাজস্বের ব্যাপারে যদি তার আপত্তি থাকে সে মামলা করতে পারবে। আবার এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার কাছ থেকে রাজস্ব আদায় করা যাবে না। ফলে পুরো চাপটা এসে পড়েছে জমিদারের মধ্যে।
ফলে চিরস্থায়ী বন্দোবস্তের শাসনতন্ত্রে যে সরকারি যে বকেয়া রাজস্ব আদায়ের জন্য তাৎক্ষণিক এবং যে নিলাম, তাৎক্ষণিক যে নিলাম দেখা যাচ্ছে, নিলাম বিক্রির যে ব্যবস্থা করা হয়, এই ব্যবস্থা করে জমিদাররা প্রজার কাছ থেকে বকেয়া খাজনা অনাদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে তারা মনে করে যে আমরা যে আমাদের ক্ষেত্রে আমরা যদি রাজস্ব আদায় করতে না পারি, আমাদের ক্ষেত্রে কোনো মামলা, জমিদারদের জন্য কোনো মামলার কোনো ব্যবস্থা করা হয় নাই। তারা বলতেছে যে এটা একটা দ্বৈত নীতি, সরকারের একটা দ্বৈত নীতি। আমাদেরকে বলতেছে নির্দিষ্ট সময় পর, জমিদাররা বলতেছে আমাদেরকে বলতেছে নির্দিষ্ট সময় রাজস্ব দিতে, আবার রায়তদেরকে বলতেছে তারা তাদের কোনো সমস্যা হলে তারা কি করতে পারবে, সেটা হচ্ছে মামলা করতে পারবে। ফলে এই দ্বৈত নীতির ফলে জমিদাররা দ্বৈত নীতি থেকে উল্লেখ করে জমিদাররা যেটা দাবি করে সেটা হচ্ছে, হয় সরকার নিজেও তার রাজস্ব আদায়ের জন্য আদালতে শরণাপন্ন হন, অথবা জমিদারকে যে আগে পূর্বের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা ফিরিয়ে দেয়। অর্থাৎ জমিদাররা যদি বকেয়া রাজস্ব আদায়ের জন্য আদালতে শরণাপন্ন হন, তাহলে তারাও কি করতে পারবে, যে টাইম পেয়ে যাবে, সময় পাবে, অর্থাৎ রায় না দেওয়া পর্যন্ত, মামলা নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তারা কি করতে পারবে, তাদের কাছ থেকে জোর করে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করার চেষ্টা। যে রায়তরা যে সুবিধাটা পায়, জমিদাররা বলছে আমাদেরকে সুবিধাটা দেন, অথবা আমাদের যদি সেই সুবিধা না দেন তাহলে পূর্বে আমাদের যে রীতি ছিল এই রীতি আমাদেরকে ফেরত দিয়ে দেন। তাহলে পূর্বের রীতি কি কেমন ছিল? বড় জমিদারদের দাবি হচ্ছে যে তাদের যে অধিকার, তাদের অধিক ক্ষমতা দেওয়া হোক, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, যেটা ফিরিয়ে দেওয়া হোক। রাজশাহী রাজধানী রামকৃষ্ণ যেটা বলছেন, যে পূর্ব ক্ষমতা ফিরিয়ে না দিলে তাদের পক্ষে সরকার রাজস্ব শোধ করা অসম্ভব। রাজস্ব সংগ্রহের ব্যাপার তাদের ক্ষমতার উল্লেখ করে বলেন, কেউ খাজনা যদি বাকি ফেলে রাখে তাহলে কাছারিতে ডেকে এনে তাকে কি করা হতো, চরমভাবে দৈহিক সাজা দেওয়া হতো, এবং খাজনা শোধ না করা পর্যন্ত কাছারিতে পায়ে দড়ি বেঁধে লাগিয়ে বন্দি করা হতো। এগুলো ছোট বড় সব প্রজার জন্য এটা ব্যবস্থা ছিল, এবং চরম দৈহিক নির্যাতনের পরে যদি খাজনা না দিত তাহলে তার বিষয় সত্যি সম্পত্তি ক্রোক করা হতো, এবং ক্রোক করে তার কাছ থেকে খাজনা আদায় করা হতো, এবং আদায় করে তাকে বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এই ব্যবস্থার ফলে জমিদারের বক্তব্য হচ্ছে, এইসব ক্ষমতা হঠাৎ করে যখন উঠিয়ে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রজারা উশৃঙ্খল হয়ে পড়তেছে, তারা ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করতেছে, খাজনা বাকি ফেলে দিচ্ছে, এবং জমিদারকে ধ্বংসের সম্মুখ হচ্ছে। এবং জমিদারের কোনো ধরনের চাপ প্রয়োগ করলে তারা তখন দেখা যাচ্ছে যে মামলায় চলে যাচ্ছে, আদালতে চলে যাচ্ছে। ফলে এটা তাদের জন্য আর একটা সমস্যার বিষয়ে পরিণত হয়েছে। জমিদাররা অবশেষে যে জমিদারদের সব কথার প্রেক্ষিতে লাস্ট কথা যে জমিদাররা বলতে চাচ্ছে, যে তারা 35তম রেগুলেশন যেটা 1795 সালে পাশ হয়, তার জমিদারদের একটু ক্ষমতা দান করে। এই সমস্ত প্রেক্ষিতে তারা যখন এই বিষয়গুলো বলা হয়, এই সমস্ত প্রেক্ষিতে আমরা 1795 সালের 35তম রেগুলেশন করা হয়, জমিদারদের কিছু ক্ষমতা দেওয়া হয়, এবং এই ক্ষমতার কিছু ধারাগুলো হচ্ছে এরকম: এক, খাজনা দেওয়ার সর্বশেষ দিন অতিবাহিত হবার পর 5 দিন পর জমিদার বা তার যে কোনো নায়েব প্রজার সম্পত্তি ক্রোক করতে পারবে, কিন্তু প্রকৃত সম্পত্তি স্থানীয় সরকারি কর্মচারী তত্ত্বাবধানে বিক্রি করতে হবে। 2, নোটিশ দেওয়ার 3 দিনের মধ্যে বকেয়া খাজনা শোধ না করলে জমিদার প্রজাকে আটক করে জজের নিকট আবেদন করতে পারবে। আবার বলতেছি, নোটিশ দেওয়ার 3 দিন পরে বকেয়া খাজনা শোধ না করলে জমিদার প্রজাকে আটক করে জজের নিকট আবেদন করতে পারবে। 3, এখন থেকে যেসব খাজনা আদায়ের জন্য কোর্টে প্রজার সঙ্গে মামলায় লিপ্ত, তারা উপরিউক্ত ধারা মোতাবেক কার্যক্রম অবলম্বন করতে পারবে। 4, জেলা জজের মাধ্যমে প্রজাকে বন্দী করার পরও জমিদার প্রজার জমি ক্রোক করতে পারবে। 5, জমিদারের কার্যবিধি অন্যায় হয়েছে বা আইন সঙ্গত হয়নি বলে যদি প্রজা মনে করে, তবে সে প্রজা মামলা করতে পারবে। আমি 5টা ধারা আবারও বলতেছি। খাজনা দেবার সর্বশেষ 5 দিন অতিবাহিত হবার পর জমিদার বা তার নায়েব যে কোনো জমিদার বা তার যে কোনো নায়েব প্রজার সম্পত্তি ক্রোক করতে পারবে, কিন্তু স্থানীয় কর্মচারী, সরকারি কর্মচারী তত্ত্বাবধানে সেটাকে বিক্রি করতে হবে। 2, নোটিশ দেওয়ার 3 দিনের মধ্যে যদি খাজনা শোধ না করে তাহলে জমিদার প্রজাকে আটক করে জজের নিকট আবেদন করতে পারবে। 3, যেসব জমিদার খাজনা আদায়ের জন্য কোর্টে প্রজার সঙ্গে মামলায় লিপ্ত, তারা উপরোক্ত ধারা মোতাবেক তারা কার্যকর, প্রথম যে দুটো ধারা বললাম সেই ধারা মোতাবেক কার্যকর ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবে। 4, জেলা জজের মাধ্যমে প্রজাকে বন্দী করার পরও জমিদার প্রজার জমি ক্রোক করতে পারবে। 5, জমিদারের কার্যবিধি অন্যায় হয়েছে বা আইনসঙ্গত হয়নি বলে প্রজা যদি মনে করে তাহলে প্রজাও মামলা রুজু করতে পারবে।
উক্ত আইনে জমিদাররা খুশি হননি, কেননা এই আইনে যদিও তারা সম্পত্তি ক্রয় করতে পারবে, কিন্তু তারা নিজেরা বিক্রি করার ক্ষমতা পায়নি। জমি বিক্রি করতে গেলে সরকারি অফিসার লাগবে, তাদের সম্মতি লাগবে, তাদের উপস্থিতি লাগবে, এবং প্রজাকে বন্দী করতে গেলেও জমিদারের অনুমতি লাগবে। তারা শুধু জমিদারের নিকট নিয়ে গিয়ে আবেদন করতে পারবে, বেশি কিছু পারবে না। সুতরাং জজ ঠিক করবে জমিদার তার প্রজাকে বন্দী করতে পারবে কি পারবে না। প্রজাকে বন্দী করলেও প্রজার ক্ষমতা রয়েছে মামলা করার, জমিদার হয়রানি করছে কিনা সেই ব্যাপারে মামলা করার। সুতরাং জমিদার এই আইনে খুশি হয়নি। তাদের দাবি ছিল প্রজার উপর সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করার, অর্থাৎ প্রজা হবে জমিদারের নিজস্ব সম্পত্তি, যেভাবে ইচ্ছে তাকে ব্যবহার করবে। এটাই ছিল জমিদারের দাবি, কিন্তু এই দাবি সরকার মেনে নেয় নাই। ধন্যবাদ সকলকে। আশা করি ক্লাসটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার কারণ, কেন প্রতিক্রিয়া করেছে, কি প্রতিক্রিয়া করেছে, সেই বিষয়গুলো তোমাদেরকে ব্যাখ্যা দিতে পেরেছি। এই ক্লাসে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বিষয়গুলা অবগত করবে, চেষ্টা করবে জিনিসগুলা জানানো বা বোঝানো। ধন্যবাদ সবাইকে।